নদীর গভীর জলে ভেসে আছে একটা মানুষের দেহ। দেহটাকে ঘিরে আছে কয়েকটা কঙ্কাল। তারা ওই দেহটাকে নিয়ে ভেসে চলেছে নদীর গভীর জলের মধ্যে দিয়ে। আজ বহুকাল পর জ্যাঠামশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছি। জ্যাঠামশাইকে একেবারে চমকে দেব। আচমকা সে আমাকে এভাবে দেখে কতটা যে আনন্দ পাবে তার ঠিক নেই। আমার জ্যাঠামশাই থাকেন নীলগঞ্জ গ্রামে। নবগ্রাম ফেরি পেরিয়ে আরও কিছুটা গেলে নীলগঞ্জে গিয়ে পৌঁছানো যায়। নবগ্রামে এসে পৌঁছতে বেজে গেল রাত 8:30। গাঁগঞ্জে আবার রাত হলেই গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যায়। তাই ফেরি পাবো কি না তা নিয়ে বেশ সন্দেহ আছে। কি জানি এত রাতে ফেরি পাবো কি না। এতকাল এখানে আসেনি, জানিও না শেষ ফেরি কটায় ছেড়ে চলে যায়। রাস্তা দিয়ে হেঁটে চলেছি এসব ভাবতে ভাবতে। যেদিকেই দুচোখ যায় সেদিকেই শুধু ঝোপঝাড় আর গাছপালার সারি, আর তার আশেপাশে শুধু জমাট বাঁধা কুয়াশা। থেকেই মনে হচ্ছে ঘন কুয়াশার মধ্যে থেকে কিছু জ্বলন্ত চোখ যেন আমাকে অনুসরণ করে হেঁটে চলেছে। বেশ গা ছমছমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। নবগ্রামে এসে ঠান্ডাটা একটু বেশি লাগতে শুরু করেছে। এই নিঝুম পরিবেশে আমি একাই হাঁটছিলাম। হঠাৎ একটা লোক অদ্ভুতভাবে আমার পাশে এসে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। এই মশাই, এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? ফেরি ধরবেন নাকি? লোকটা কোনো কারণ ছাড়াই এভাবে আলাপ পরিচয় করছে দেখে আমার একটু সন্দেহ হলো। তবে ফেরির কথা বলতেই আমি মনে একটু জোর পেলাম। তাই সন্দেহ না করে লোকটাকে আমি বললাম, হ্যাঁ মশাই, আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে ওই নীলগঞ্জে যাব আর কি। তাই ফেরি ধরার জন্য এই হন্তদন্ত হয়ে চলেছি। বেশ বেশ, তবে আসুন আমার সাথে, আমিও ওই ফেরি ধরবো। কথাটা বলেই লোকটা একবার আমার দিকে তার জলজলে চোখ নিয়ে তাকিয়ে একবার মিটি হেসে নিল। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। লোকটাকে অনুসরণ করে পৌঁছালাম নদীর পাড়ে। দূরে দেখলাম একটা স্টিমার যেন দাঁড়িয়ে আছে। হালকা একটা আলোর রশ্মি ভেসে আসছে স্টিমারের ভিতর থেকে। চলুন বাবু, ওই যে ওস্তাদ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, যে আর বেশি দেরি করবেননি। লোকটার কথা মতো সাঁকো পেরিয়ে স্টিমারের কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর স্টিমারের দিকে চাইতেই বুকটা ধড়াস করে উঠল। কি হলো মশাই? কি ভাবছেন কি ওখানে দাঁড়িয়ে? তাড়াতাড়ি উঠে আসুন। একটা মান্ধাত্য আমলের স্টিমার, তাই মনে হচ্ছে দেখে। রোদে জলে ভিজে একেবারে জং খেয়ে গেছে। চারিদিকে শ্যাওলা আর মাটি লেগে। দেখে মনে হচ্ছে যেন এটা বহুদিন ধরে নদীর গভীরে পড়েছিল। কেউ এটাকে সেখান থেকে তুলে এনে এখানে ফেলে রেখেছে। এটা করে আদৌ নীলগঞ্জে পৌঁছতে পারবো তো? এটাই ভাবতে থাকলাম মনে মনে। আমি লোকটাকে বললাম, এ কি অবস্থা মশাই? এটা করে পেরোতে হবে শেষ পর্যন্ত? কি বিপদে পড়লাম! এ তো মনে হচ্ছে 2-1খানা ঢেউ খেলেই উল্টে যাবে। আরে মশাই, আপনি চিন্তা করবেন নি। আসলে শেষ ফেরি বন্ধ হবার পর আমাদের হারাধন্দা তার এই স্টিমারখানা নিয়ে বেরোয় আর কি। বহুদিন ধরে ও এটা চালাচ্ছে। পাক্কা হাত আছে লোকটার। দেখবেন কেমন ঝটপট পৌঁছে গেছেন। বেশি লোকজন তো আর আসে না। এই আপনার মতো 2-1জনকে পেলে ওর পুষিয়ে যায় আর কি। এখন তাড়াতাড়ি উঠে আসুন দেখি। স্টিমারের অবস্থা খারাপ হলেও
এখানকার লোকজন বেশ ভালো মনের মানুষ, এটা বলতেই হবে। জনগণের কথা কত ভাবে এরা। না, লোকটা এত করে বলছে যখন উঠেই পড়ি তাহলে। ওই লোকটা আমার সামনের একটা ঝরঝরে সিটে বসে পড়ল। আমিও তার ঠিক মুখোমুখি একটা জায়গায় বসলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর দেখলাম এক এক করে ৩-৪ জন মতো হেঁটে উঠল এই লড়ঝড়ে মার্কা স্টিমারটায়। আমি ছাড়াও যে আরও কেউ এসে জুটবে তা আমি ভাবিনি। যাকগে, ভালোই হলো, অন্তত আমি একা নই আর। অবশেষে স্টিমারটা গড় গড় করে গর্জে উঠে চলতে শুরু করলো। চেয়ে দেখি চাদর মুড়ি দেওয়া একটা লোক স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে আছে। লোকটা কখন যে উঠল আর কখনই বা এসে স্টিমারটা চালাতে শুরু করলো, কোনোটাই আমি টের পর্যন্ত পেলাম না। বেশ আশ্চর্য লাগলো ব্যাপারখানা দেখে। ওরা কপাল আমার, ওরে আর কটাকে ধরে আনতে পারলি নে রে। রোজ এই একটা দুটোকে নিয়ে আসলে আমাদের কি করে চলবে বল দেখি। ওস্তাদ, কি করব বলো, সন্ধে হলেই যে কেউ আর আসে না এইদিকে। স্টিমারের চালক হঠাৎ ওই লোকটাকে এসব কথা বলে উঠল। লোকটা বোধহয় তার সহকারী, রোজ এভাবেই প্যাসেঞ্জার ডেকে আনে। আজ হয়তো কম প্যাসেঞ্জার উঠেছে বলে তাকে এসব শুনতে হচ্ছে। বলছি, আর কতক্ষণ লাগবে মশাই, বলতে পারবেন? আর বেশিক্ষণ লাগবে না মশাই, খুব তাড়াতাড়ি আপনাকে পৌঁছে দেব আমরা, মানে আপনার গন্তব্যে। লোকটার একটা বাজে স্বভাব আছে, এতক্ষণে লক্ষ্য করলাম সেটা। যে কোনো কথার মাঝেই লোকটা খালি খিক খিক করে হেসে ফেলে, সেটা হাস্যকর হোক বা নাই হোক। এবার ওই ৩-৪ জন লোকগুলোর মধ্যে থেকে একজন চালকের দিকে তাকিয়ে একটা কথা বলে উঠল। কি বলো ওস্তাদ, এ বেটাকে আমাদের দলে নিলে কেমন হয়? চপ বেটা, বাজে বক বক করিস না তো। তোকে কতবার বলেছি মানুষজনের সামনে তোর ওই পচা মুখটা বন্ধ রাখবি, তা না। একটু খটকা লাগলো কথাগুলো শুনে। সবারই কথা বলার ধরনটা কেমন যেন একটু অন্য রকমের। আমি কিছু বলারও সাহস পেলাম না। অচেনা জায়গা, তার ওপর কী করতে কি হবে, তাই চুপ করে বাইরের অন্ধকার নদীর দিকে চেয়ে বসে রইলাম। লড়ঝড়ে মার্কা স্টিমারটা আস্তে আস্তে নদীর বুক চিরে এগিয়ে চলেছে। রাতের কালো অন্ধকারটা আশপাশের পরিবেশকে বেশ মায়াবী করে তুলেছে। নদীর কনকনে জল হাওয়া আমার গায়ে আর হাতে কাঁটার মতো বিদ্ধে শুরু করেছে। কি ব্যাপার হলো, ঠান্ডাটা হঠাৎ করেই বেড়ে গেল বলে মনে হচ্ছে। এতটা ঠান্ডা তো লাগার কথা নয়। পালিয়ে যা, পালিয়ে যা, বাঁচতে হলে পালা। কে কে কারা যেন ফিস ফিস করছে? আশেপাশে তো সব ফাঁকা। তাহলে তাহলে কে বলছে এসব কথা? খুব স্পষ্ট না হলেও আমি বেশ শুনতে পেলাম কারা যেন ফিস ফিস করছে আর বলছে পালিয়ে যা। কাকে বলছে পালাতে? আর কেই বা পালাবে? আর কোথায় পালাবে? চারিদিকে তো শুধুই জল। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। নিশ্চয়ই আমি মনে মনে বেশি সন্দেহ করতে শুরু করে দিয়েছি সবাইকে, তাই হয়তো। ওই 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 যে শুরু হলো, বেটার ছেলেরা আর শান্তি দেবে না দেখছি। আমাদের ধান্দাটা এবার বন্ধ করিয়েই ছাড়বে দেখছি এরা। ওস্তাদ, অনেক হলো, আর বেশি দেরি করো না, চলো কাজটা ভালোই ভালোই সেরে ফেলি এবার।
লোকটার কথা শেষ হতে না হতেই স্টিমারটা হঠাৎ মাঝ নদীতে এসে থেমে দাঁড়ালো। চারিদিকটা থমকে গেছে যেন। নিস্তব্ধ নদীর জলে স্টিমারটা মরা তিমির মতো ভেসে চলেছে। যেদিকেই দুচোখ যায় সেদিকেই শুধু কালো জমাট বাঁধা অন্ধকার আর কুয়াশার চাদর। দূর দূর অবধি কিচ্ছু দেখা যাচ্ছে না। ভালো করে বুঝলাম স্টিমারটা কোনো জনমানব শূন্য এলাকায় এসে এভাবে দাঁড়িয়ে পড়েছে। কি হলো দাদা, কোনো সমস্যা হলো নাকি? এভাবে মাঝ নদীতে হঠাৎ স্টিমারটা দাঁড়িয়ে পড়ল যে? আমার প্রশ্নের কোনো জবাব না দিয়েই সামনে বসে থাকা লোকটা এবার সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ওই চালক গটমট করে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ লক্ষ্য করলাম ওই লোকটার মুখে একটা গালচে সকালবেলা নদীর পাড়ে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আমাকে পড়ে থাকতে দেখে কয়েকজন জেলে এসে আমার জ্ঞান ফিরিয়ে আমাকে গরুর গাড়িতে তুলে দেয়। আমি ওই গভীর জলে ঝাঁপ দেবার পরেও কি করে যে নদী পেরিয়ে এপারে এসে পৌঁছালাম কে জানে। গাড়োয়ানকে ঠিকানা বলে দিয়েছি। কিছুক্ষণ পরে গরুর গাড়িটা আমাকে জ্যাঠামশাইয়ের বাড়িতে পৌঁছে দিল। জ্যাঠামশাই যতটা না খুশি হলেন তার চেয়েও বেশি যেন আকাশ থেকে পড়লেন আমার এই অবস্থা দেখে। বাবা রমেশ, এ কি অবস্থা হয়েছে তোর? আরে আরে, একবার অন্তত বলতে পারতিস যে তুই আসছিস। আসলে আমি ভেবেছিলাম তোমাকে একেবারে চমকে দেব, তাই আর কি কিছু না জানিয়েই এই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু বাবা, এই অবস্থা তোর হলো কি করে বল দেখি? কোথাও পড়ে টড়ে গেছিলি নাকি? এরপর সব কিছু জানালাম জ্যাঠামশাইকে। সব শুনে তো জ্যাঠামশাই একেবারে ভিড়মি খেয়ে গেলেন। কি 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 আশ্চর্য! দেখো দেখি, তুই তুই খুব জোর বেঁচে গেছিস ওদের হাত থেকে। কি ব্যাপার বলো তো একটু খুলে। আরে রাতের বেলায় মাঝে মধ্যেই ওই হারাধন তার সাথীদের নিয়ে ঘুরে বেড়ায় ও নদীতে। তুই এতদিন এখানে আসিসনি, তাই জানিস না কোনো কিছু। কত কিছু যে ঘটে গেছে এখানে বাবা। হারাধন এক সময় ও নদীতে স্টিমার চালাতো, তবে তার মনে ছিল বিশাল লোভ। আর এই লোভের চোটে আস্তে আস্তে সে খারাপ পথে হাঁটতে শুরু করলো। প্রায় সময় রাতের বেলায় যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যেত, তখন ও বেটা স্টিমার নিয়ে রাত দুপুরে প্যাসেঞ্জার তুলতো। তারপর মাঝ নদীতে গিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা সোনা দানা সব ছিনতাই করে নিয়ে তাদেরকে মেরে ওই নদীর জলে ফেলে দিত। ওই হারাধন এভাবে কত মানুষকে যে মেরে ওই নদীর জলে ফেলেছে তার ঠিক নেই। এবার আমার মনে পড়ল গতকাল রাতে কারা যেন ফিসফাস করে পালাতে বলছিল আমাকে। হয়তো সেই মৃত মানুষের আত্মার দল আমাকে ওই প্রেতেদের হাত থেকে হয়তো ওরা বাঁচাতে চাইছিল। জ্যাঠামশাই আবারও বলতে শুরু করলো। হারাধনের পাপের ঘোড়া পূরণ হলো। একদিন রাতে যখন সে তার সাথীদের সঙ্গে করে স্টিমার নিয়ে ফিরছিল, তখন হঠাৎ স্টিমারটা নিয়ন্ত্রণ হারিয়ে অদ্ভুতভাবে মাঝ নদীতে উল্টে গেল। সবাই সাঁতার জানতো, কিন্তু তাও তারা অদ্ভুতভাবে জলে ডুবে মরল। লোকের মুখে শোনা যায় ওই মৃত মানুষের অতৃপ্ত আত্মার দলের হাতেই নাকি মারা পড়েছিল ওরা। এরপর থেকে শুরু হলো ওই হারাধনের উৎপাত। তারপর থেকেই মাঝে মধ্যে রাতের দিকে হারাধনের স্টিমারটা দেখা গেল ওই নদীতে। বহু মানুষ অজান্তে ওদের খপ্পরে পড়ে মরতেও শুরু করলো। বেটারা মরেও বদ অভ্যাসটা ছাড়তে পারেনি।
এসব শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। বুঝলাম কাল রাতে আমি ওই প্রেতেদের মায়াজালে কি সাংঘাতিকভাবেই না জড়িয়ে পড়েছিলাম। গতকাল রাতে যা কাণ্ডটাই না ঘটল, ভাবলেই যেন শরীরটা কেঁপে উঠছে। তবে জলে ঝাঁপ দেবার পর আমার কিছুই মনে নেই। এমনকি পাড়ের কাছে আমি কি করে এলাম সেটাও ঠিক মনে পড়ছে না আমার। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।